এখন আমরা রেডি হয়ে গেছি, যাব তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য। তো আমরা যাচ্ছি টালিগঞ্জ থেকে। তো এখান থেকে আমরা মেট্রো ধরবো, মেট্রো করে হাওড়া, ওখান থেকে ট্রেনে শেওড়াফুলি। তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আমরা হাওড়া মেট্রো থেকে নেমে শেওড়াফুলির দিকে ট্রেন ধরলাম। আমরা শেওড়াফুলিতে নেমে পৌঁছে যাবো বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে। সেখানে আমরা জল নিয়ে উদ্দেশ্যে রওনা হবো তারকেশ্বরের দিকে। তো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। আমরা এখন পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশনে। এখন ঘড়িতে বাজে 12টা 25। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ খুবই মেঘলা। আসার সময় বৃষ্টিও হচ্ছিল ট্রেনে আসার সময়। আমরা যেহেতু বাঁক আরে কিছু আনিনি, আমাদেরকে সবকিছু কিনতে হবে। চলুন চলে যাওয়া যাক নিমাই তীর্থ ঘাটের দিকে। সেখানে আমরা সবকিছু কিনবো আর আপনাদেরকে সবকিছু দেখাবো। আমরা স্টেশন থেকে নেমে পৌঁছে গেছি বাঁক কেনার দোকানে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বাঁক কেনা হয়ে গেছে। এখানে বাঁক পাওয়া যায় 50, 60, 70 টাকা দামের। আপনি নিজের ইচ্ছা মতো সাইজ মতো বাঁক কিনতে পারেন। বাঁক কেনার পর আমরা দেখছি বাঁক সাজানোর যে জিনিসপত্র লাগবে, ওং লেখা জিনিস, মহাকাল লেখা জিনিস, আমরা সেসব জিনিস দেখছি। আর একদিকে দাদা নিজের মনে বাঁক সাজিয়ে চলেছে। কোনটা কি দাম আছে? এটা আছে 80 না টাকা। ছোট, একদম ছোট ঘাটু। হ্যাঁ, এটা আছে 50 টাকা জোড়া। হ্যাঁ, এটা আছে 40 টাকা জোড়া। হ্যাঁ। এটা আছে 60 টাকা। কিরাম সাইজে ঘর নেবে? ওই ছোট সাইজের ঘাটু। ছোট তো তাহলে এটা নিন। ওই 50 টাকা জোড়াটা ঠিক হবে। আমরা যে দোকান থেকে বাঁক ঘট নিলাম সেই দোকানটি পড়বে স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে বেঁকেই সোজা যাওয়ার পথে। আমরা নিমাই তীর্থ ঘাটের কাছে নিলাম না, তার আগেই কিনে নিলাম, হয়তো সেখানে ভিড় হতে পারে। আর এখন দেখছেন দাদা ভাই চেক করছে ঘটে কোনো লিকেজ আছে নাকি। ঘটে যদি লিকেজ থাকে তাহলে সারা রাস্তা জল পড়তে পড়তে যাবে, সেই জন্য আমরা ঘট চেক করে নিলাম। এরপরে আমাদের লাস্ট মোমেন্টের বাঁক বাঁধার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন বাঁকের দড়ি জড়ানো চলছে। আর দড়ি জড়ানোর পরেই আমাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর আমরা চলে যাব নিমাই তীর্থ ঘাটের দিকে। রাস্তার ধারে আপনারা অনেক দোকান দেখতে পাবেন স্টেশন থেকে যাওয়ার সময় নিমাই তীর্থ ঘাটের দিকে। এখানে আপনারা বাঁক বাক্সানোর জিনিস সমস্ত কিছু কিনে নিতে পারেন। অনেকে নিজেরা বাড়ির থেকেই তৈরি করে নিয়ে আসে। এই শ্রাবণী মেলার সময় অনেক তীর্থযাত্রীরা আসে, তাই মোটামুটি রেটও সব দোকানে একই রকম হবে। তাই আপনারা দরদাম করে কিনে নিতে পারেন যে কোনো দোকান থেকে, কোনো অসুবিধা হবে না। আর প্রচুর রকমের জিনিসপত্র আছে, যেগুলো আপনাদের দরকার লাগবে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। আমরা এই প্রথমবার তারকেশ্বরে এসেছি, তাই জিজ্ঞাসা করে আসছি। তো এই একটি দিদি বললো যে নিমাই তীর্থ ঘাট এখান থেকে যেতে এখনো প্রায় 15 মিনিট লাগবে। রাস্তার পাশাপাশি অনেক প্রাইভেট ঘাটও দেখতে পাচ্ছি, যেখানে ভালো বাথরুমের ব্যবস্থা আছে, কাপড় ছাড়ার জায়গাও আছে। আপনারা চাইতে প্রাইভেট ঘাট থেকেও তুলতে পারেন, কিন্তু লোকেরা সবাই স্মৃতি বিজারিত, নিমাইয়ের স্মৃতি বিজারিত সেই নিমাই তীর্থ ঘাটে যেতে চায়। তাই আমরাও চলেছি নিমাই তীর্থ ঘাটের দিকে। আমরা ফাইনালি চলে এলাম নিমাই তীর্থ ঘাটে। এই নিমাই তীর্থ ঘাট থেকেই তারকেশ্বর যাত্রা শুরু হয়। হাজার হাজার মানুষ শ্রাবণ মাসে এখানে জল ঢালতে আসার জন্য এখান থেকে জল নিয়ে যাত্রা করে। এখানে অনেক ঘাট থেকেই আপনারা জল নিতে পারেন, কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ জল নিয়ে যাত্রা করে। এই বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট খুবই পরিচিত। 16শ শতাব্দীতে মনসামঙ্গল কাব্যে এর উল্লেখ পাওয়া যায়। যখন আরো জানা যায় নিমাই এখানে এসেছিলেন, তখন তার আগমনের সময় নিম গাছে নাকি চাপা ফুল ফুটেছিল। আর ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে তিনি পয়সার পরিবর্তে হাতের স্বর্ণবালা দিয়েছিলেন। আর এই নিমাই তীর্থ ঘাটটি নষ্ট হয়ে গেলে স্বর্গীয় কাশীনাথ কুণ্ডু মহাশয় তিনি ঘাটটি সংস্কার করে দেন। আরও কথিত আছে যে শ্রীমা সারদা যখন জয়রামবাটির থেকে দক্ষিণেশ্বর যাত্রা করতেন, তখন তিনি এই নিমাই তীর্থ ঘাট থেকেই নৌকা ধরতেন দক্ষিণেশ্বরের জন্য। তাই এই নিমাই তীর্থ ঘাটের ইতিহাস খুবই প্রসিদ্ধ। আর আমরা তাই চলে এলাম এই নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব একটা ভালো না। তবু কিন্তু ঢলে ঢলে যাত্রীরা আসছে।
আর আমরা একটু ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়ে যদি একটু বৃষ্টি কমে, কিন্তু যা ওয়েদার ফোরকাস্ট আছে এই কদিনে, সেই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। তাই আমরা নিচের দিকে নেমে গেলাম এই গঙ্গায় স্নান আর তারপরে জল ডুবে নিয়ে যাত্রার উদ্দেশ্যে। আমরা এরপরে স্নান করার জন্য চলে যাচ্ছি গঙ্গার দিকে। আপনারা শুনতে পাচ্ছেন ভক্তবৃন্দরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে, তাদের আওয়াজ। আজকে এখন জোয়ার চলছে, আপনারা দেখছেন জল অনেক দূর উঠেছে আর সঙ্গে বৃষ্টিও আছে। আর দেখুন গঙ্গার কি অপরূপ দৃশ্য বৃষ্টির। আমরা এই প্রথমবার এখানে এলাম, তাই আমাদের মন খুবই আপ্লুত। আপনাদের কোথায় চারদিকটা দেখে নিচ্ছি, দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য বৃষ্টির সাথে এই গঙ্গার সুন্দর মনোরম দৃশ্য। আর ওই পারে দেখুন শহর দেখা যায় গঙ্গার ওই পারে, কি সুন্দর লাগছে সবকিছু। এরপর আমি নেমে গেলাম গঙ্গাবক্ষে স্নানের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বেশি দূর যাব না, কারণ জোয়ার চলছে আর সঙ্গে বৃষ্টি। একটু এক দু ধাপ নেমে স্নান করতে নেমে পড়লাম। জল ঘোলাটে লাগছে কারণ জোয়ারের জলের জন্য। আর এই স্নান করে আমরা তারপরে নিজেদের মতো পুজো করে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে। আমাদের দুজনেই স্নান করে তৈরি হয়ে গেছি, এরপর আমাদের বাঁকে জল ডোবানো হয়ে গেছে। এরপর আমরা দুজনে চলছি একটি জায়গায়, যেখানে আমরা বাঁক রেখে নিজেদের মতো করে আবার বাঁকে ফুল মালা দিয়ে ধূপ দিয়ে পুজো করে তারপরে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আকন্দ ফুল বেল ফুলের মালা দিয়ে বাঁককে সাজানো চলছে। আর এটা নিজেদের কি করতে হয়, এখানে কোনো ব্রাহ্মণ লাগে না। এই তারকেশ্বর যাত্রার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য বা সবাই পরম্পরা মেনে আসছে। এরপর আমরা রেডি বাঁক নিয়ে তারকেশ্বরের দিকে উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আপনারা কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য একটু ভালো লাগছে, কারণ গরম হলে খুব হাঁটা কষ্টকর হয়ে যায়, পিচ খুবই গরম থাকে। কিন্তু আরো অনেক কিছু কষ্টকর পরিস্থিতিও সম্মুখীন হতে হয়, যেমন খুব বৃষ্টি পড়লে পা নরম হয়ে যায়। সেই সব কিছু আমরা না ভেবে পবিত্র মনে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে এই নিমাই তীর্থ ঘাট থেকে রওনা হচ্ছি। আমরা প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে মাইল ফলক দেখাচ্ছে, বাম দিকে একটু এগিয়ে গেলেই ডাকাতকালী মন্দির পাওয়া যাবে। আর নিমাই তীর্থ ঘাট থেকে বেরোনোর পর এটি হবে প্রথম স্টপ। এই ডাকাতকালী মন্দিরটিও খুব ঐতিহাসিক। প্রাচীন গ্রাম বাংলায় নাকি বলা হতো ডাকাতরা হিন্দু দেবীর আরাধনায় বিশ্বাস করত, বিশেষত মহাকালী ও চণ্ডীর। ডাকাতদের মধ্যে প্রচলিত ছিল কোনো বড় ডাকাতির আগে কালী মায়ের পূজা দিলে তারা সুরক্ষিত সফল হবে। একদা এক ডাকাত সর্দার স্বপ্নাদেশ পান, সেখানে কালীমাতাকে বলেন এই স্থানে তার মূর্তি স্থাপন করে পুজো করতে। সেই আদেশ অনুযায়ী এখানে কাঠের বা পাথরের মূর্তি স্থাপন করা হয়। স্থানীয়দের মধ্যে এই মন্দিরটি ডাকাতকালী নামে পরিচিত। আর এখানে আমরা চলে এসেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন মায়ের অপরূপ রূপ। আর তারপর আমরা দিলাম নিজেদের মতো ধূপ ধুনো মোমবাতি দিয়ে পুজো, ওই আর একদিকে জল ঢালার জায়গা আছে সেখানে জল ঢাললাম। এখানে সবকিছু পুজো দেওয়ার জন্য আপনাদেরকে জিনিস কিনে নিয়ে আসার দরকার নেই, এখানে পাশেই অনেক দোকান পেয়ে যাবেন, সেখানে নিজেদের মতো জিনিস কিনে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। এইখানে প্রচুর দোকান আশেপাশে দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য আর পুজো দেওয়ার জন্য। এখানে চাইলে আপনারা রেস্ট করে নিতে পারেন, এখানে একটি চালা আছে। আর সেই সব পর আমরা বেরিয়ে পড়লাম আবার তারকেশ্বরের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমরা এখন পৌঁছে গেছি কামারকুণ্ডুর ব্রিজে। এই ব্রিজটি এখন খুবই পরিচিত সবার কাছেই। এই ব্রিজটি হেঁটে যাওয়ার সময় বাঁ দিকে দেখা যায় কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন দুটি দিকে ট্রেন লাইনকে ক্রস করছে। একটি লাইন উপরের দিকে লাইন চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, আর নিচের দিকে লাইন চলে যাচ্ছে বর্ধমানের দিকে। এইখানে যাওয়ার সময় আশেপাশের দৃশ্য খুবই সুন্দর লাগছিল। ডাকাতকালী মন্দিরের পর প্রায় 14-15 কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। এটি কাশীর বিশ্বনাথ
মন্দিরের অনুকরণে মন্দিরটি তৈরি হয়। এটি বঙ্গকাশী নামেও পরিচিত। যখন বারাণসীর কাশী মন্দির বারবার ধ্বংস ও পুনর্গঠিত হচ্ছিল, তখন বাংলার হিন্দু সমাজ নিজের রাজ্যে একটি অনুরূপ শিব মন্দির নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। তাই এই মন্দিরটি আমরা খুব তাড়াতাড়ি কাশী বিশ্বনাথ মন্দিরে এসে পৌঁছে গিয়েছিলাম। তখন রাত 8:30 বাজে, আর খুবই কম ভক্তরা তখন এসে পৌঁছেছিল, তাই ভিড় পাইনি। আমরা লাইন না দিয়েই বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম। কিন্তু আমরা যখন ওয়েট করছিলাম, পরের দিকে দেখতে পেয়েছিলাম সেই লম্বা লাইন রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন আমরা নিচে নন্দীর মাথায় জল দিয়ে এরপর উপরে, আমরা সবাই জানি সবসময় বাবা উপরেই থাকতে পছন্দ করে, তাই সিঁড়ি দিয়ে আমরা উপরে চলছি বাবার কাছে। আমরা খুব ভালোভাবেই বাবাকে পুজো দেওয়ার ব্যবস্থা পেলাম। এখানে একজন ভলেন্টিয়ার ছিল, সে খুব ভালো ভিড় কন্ট্রোল করছিল। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন বাবার সেই অপরূপ রূপ। বাবা সবার উপরে বিরাজ করছে এখানে। আর আমরা খুবই খুশি হলাম ভিড় না পেয়ে আর পুজো দিয়ে। এরপর আমরা নিচে এসে এখানে বসলাম, অনেকটা পথ হেঁটেছি। এরপরে পা যেন মনে হচ্ছিল ভার ভার হয়ে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক অলরেডি রেস্ট করতে শুরু করেছে। এই জায়গায় তারকেশ্বর আসার পথে সবথেকে ভালো ব্যবস্থা ছিল, যেখানে আপনি বসতে পারেন, খাবার পেতে পারেন। আপনার যদি পায়ে লাগে তারও পা মালিশ করার জন্য এখানে আরাম ঘর ছিল একটি। এরপর আমরা রওনা দিলাম বাবা লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এখান থেকে তারকেশ্বর এখনও প্রায় 14-15 কিলোমিটার হবে। তাই আমরা খুব বেশি রেস্ট না করে লোকনাথ মন্দিরে এসে পৌঁছালাম। লোকনাথ মন্দির আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম। লোকনাথ মন্দির তখন বন্ধ ছিল। রাত 3টের সময় এই মন্দির আবার খোলা হয়। তাই আমরা বাইরে পুজো দিয়ে চলে এলাম তারকেশ্বরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুধ পুকুরের দৃশ্য। এখানে স্নান করে আমরা চলে গেলাম বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা খুবই সকাল সকাল এখানে এসে পৌঁছে গিয়েছিলাম, তাই একদম জল ঢালার সময় খুব একটা ভিড় হয়নি। 5:30টায় যখন গেট খোলে পূজা আরতি করার পর, আমরা তখনই জল ঢালতে পেরেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কূপ রয়েছে, এখান থেকে আপনি ফুল, জল, বেলপাতা তুলে নিতে পারেন। অনেকেই তুলে নিচ্ছে। এরপর আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। তখন দেখতে পাচ্ছেন রাস্তায় খুবই ভিড়, তখন প্রচুর দর্শনার্থী এসে পৌঁছাচ্ছে। এইভাবে শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর যাত্রার এই অনন্য ঐতিহ্য এখনো ভক্তরা বাঁচিয়ে রেখেছে। চলুন এই শ্রদ্ধা আর বিশ্বাসের যাত্রাকে আমরা সবাই মিলে আরো দূরে পৌঁছে দিই। আপনাদের কেমন লাগলো এই ভিডিও জানাবেন। আর সবার শেষে বাবার নাম নিয়ে বলি হর হর মহাদেব।